পদার্থের গঠন দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তা হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এখানে n হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি। আমরা গত লেকচারে শিখে আসছি কে এর জন্য আমরা 1 লিখতে পারি। এখানে যদি n = 1 হয় তাহলে আমরা 1 এর জায়গায় কে লিখতে পারি। এখানে কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। এখানে n এর মান হচ্ছে 1, যা ক্যালকুলেশন করার পর আসে 2। তারপরে দ্বিতীয় শক্তি স্তরকে আমরা L দ্বারা প্রকাশ করতে পারি। L শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। সর্বমোট 8টি ইলেকট্রন থাকে। M শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি। M শক্তি স্তর মানে হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। N হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। N শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 32টি। এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলটিতে মৌলের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত দেওয়া আছে। এখানে হাইড্রোজেন মৌল দেওয়া আছে। 1 নম্বরে হাইড্রোজেন মৌল দেওয়া আছে। হাইড্রোজেন কে শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। এখানে কার্বন দেওয়া আছে। কার্বন কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন। কে মানে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। তারপরে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে L। L শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকবে। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস পরবর্তী চ্যাপ্টারে পড়ব। আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পরবর্তীতে পড়ব। এখানে ফসফরাস দেওয়া আছে। ফসফরাসের সংকেত হচ্ছে P। এখানে কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। L শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে এবং M শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। ফসফরাসের সর্বমোট ইলেকট্রন হচ্ছে 15। এভাবে 1 থেকে 30 পর্যন্ত মৌল নিয়ে আলোচনা করা হয়েছে। টেবিলের নিচে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, ফলে এর ইলেকট্রন সংখ্যাও 1। তাই ইলেকট্রন প্রথম শক্তি স্তর কেতে প্রবেশ করবে। তারপরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। যদি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 হয় তাহলে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যাও 2টি হবে। অতএব 2টি ইলেকট্রন প্রথম শক্তি স্তর কেতে প্রবেশ করবে। তারপরে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাই এখানে ইলেকট্রন সংখ্যাও 11 হবে। তাই কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন, L শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং ইলেকট্রন বিন্যাস ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত উপরের নিয়মগুলো দিয়ে বর্ণনা করা যায়। কিন্তু নিয়মটি ব্যতিক্রম ঘটে পটাশিয়াম থেকে পরবর্তী মৌলগুলোতে। কেননা আমরা তৃতীয় শক্তি স্তর M এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রন, ক্যালসিয়ামের 19তম ও 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর M কে অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তর N অরবিটালে প্রবেশ করবে।
স্ক্যান্ডিয়াম এর ক্ষেত্রে 19 ও 20তম ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যাবার পর 21তম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। পারমাণবিক সংখ্যা 19 থেকে পরবর্তী মৌলগুলোতে আগে চতুর্থ প্রধান শক্তি স্তর N 2টি ইলেকট্রন পূরণ করে তারপর তৃতীয় প্রধান শক্তি স্তর M এ প্রবেশ করে। এভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই বিষয়টি বোঝার জন্য আমাদের উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। এই অংশগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব কিভাবে ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে চলে যাচ্ছে। এখন আমরা উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। আমরা উপশক্তি স্তরের সূত্র জানি L ইকুয়াল n-1। এখানে n হচ্ছে প্রধান শক্তি স্তর। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে, যাকে আমরা L দ্বারা প্রকাশ করতে পারি। L এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে s, p, d, f ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। এখন আমরা যদি L ইকুয়াল n-1 লিখি, এখানে n এর মান যদি 4 হয়, তাহলে n-1 ইকুয়াল 3। এই 3 মানে আমরা 0, 1, 2, 3 লিখতে পারি। এখানে 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে d অরবিটাল, 3 মানে f অরবিটাল। এখানে n ইকুয়াল 1 হলে L ইকুয়াল 0 অরবিটালের জন্য 1s হবে। n ইকুয়াল 2 হলে যদি 2 হয় তাহলে এখানে উপশক্তি স্তরের সূত্র হচ্ছে n-1 মানে 2 1 ইকুয়াল 1। আমরা এই 1 এর জন্য লিখতে পারি 0, 1। এখানে 1 এর জন্য হচ্ছে s, এখানে 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য হচ্ছে p। এই জন্য 2n হলে প্রধান শক্তি স্তর যদি 2 হয়, অরবিটাল দুটি হবে 2s এবং 2p। এভাবে পর্যায়ক্রমে n ইকুয়াল 3 হলে, n ইকুয়াল 4 হলে, n ইকুয়াল 5 হলে এভাবে করা যায়। তো এগুলাই হচ্ছে উপশক্তি স্তর। আবার উপশক্তি স্তরে প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l+1। এখানে উপশক্তি স্তরে অরবিটাল নির্ণয় করার জন্য আমরা 2 × 2l+1 লিখতে পারি। আমরা এর মাঝে জেনে গেছি পূর্ণ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², মানে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। আর উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l+1। এভাবে আমরা নির্ণয় করতে পারি। এখানে একটি টেবিল দেওয়া আছে, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটি টেবিল দেওয়া আছে। আমরা এখন n এর মান 4 মানে প্রধান শক্তি স্তর 4, এটির জন্য দেখব। এটি যদি আমরা বুঝতে পারি উপরের 1, 2, 3 এই তিনটি বুঝতে পারবো। এখন আমরা n এর মান যদি 4 হয় তাহলে উপশক্তি স্তরের মান হবে 3। L ইকুয়াল n-1, তাহলে 4 - 1 ইকুয়াল কত? 3। এই 3 এর জন্য আমরা 0, 1, 2, 3 লিখতে পারি।
এখন 0 এর জন্য হয় s অরবিটাল, 1 এর জন্য হয় p অরবিটাল, 2 এর জন্য হয় d অরবিটাল, 3 এর জন্য হয় f অরবিটাল। যেহেতু এখানে প্রধান শক্তি স্তরের মান 4, তাহলে এখানে হবে 4s, 4p, 4d, 4f। যদি 3 হতো তাহলে 3s, 3p, 3d। এখানে অরবিটালের আগের সংখ্যাটি হচ্ছে প্রধান শক্তি স্তর। তারপরে এখন অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র জানি, 2 × 2l + 1। এখানে l এর মান হচ্ছে 0। যদি এখানে l এর মান যদি 0 বসাই তাহলে এখানে 2 থাকে। যদি 1 বসাই তাহলে 3 আর 2 গুণ করলে হয় 6। তারপরে যদি 2 বসাই, 4 এবং 1 যোগ করলে হচ্ছে 5 আর 2 গুণ করলে 10। তারপরেরটি হচ্ছে 14। শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যার সূত্র হচ্ছে 2n²। এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে 4। যদি আমরা ক্যালকুলেশন করি 2 × n² মানে 4² 16 আর 2 গুণ করলে 32, বা উপশক্তি স্তরগুলো সবটি যোগ করলে 2, 6, 10, 14 যোগ করলে 14 যোগ করলে এখানে হচ্ছে 32। এখন আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করব। পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সে অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং যে অরবিটালে শক্তি বেশি সে অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুইটির প্রধান শক্তি স্তরের মানের উপর উপশক্তি স্তরের মান L যোগফলের উপর নির্ভর করবে। এখানে শক্তির সূত্র হচ্ছে n + l। নিচে 3d অরবিটাল দেওয়া আছে। এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে 3 এবং উপশক্তি স্তর হচ্ছে 2। আমরা d এর জন্য 2 লিখতে পারি, তাহলে এটি যোগ করার পর এখানে 5 আসে। এখানে 3d অরবিটালে শক্তির মান হচ্ছে 5। আবার 4s অরবিটালের জন্য n এর মান হচ্ছে 4 এবং l এর মান হচ্ছে 0। তাই এখানে শক্তির মান আসে 4। 3d অরবিটালের তুলনায় 4s অরবিটালে শক্তির মান কম, তাই 4s আগে ইলেকট্রন পাবে, তারপর 3d ইলেকট্রন পাবে। কাজেই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি সম্পূর্ণ। তাই কাজে প্রথমে 4s অরবিটাল এবং পরে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো এভাবে আমরা শক্তির মান দিয়ে ইলেকট্রন পাবে কোন অরবিটাল পরে ইলেকট্রন পাবে তা আমরা নির্ণয় করতে পারি। এখানে আরেকটি এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেওয়া আছে 3d আর 4s অরবিটালের ক্ষেত্রে কে আগে ইলেকট্রন পাবে এবং কে পরে ইলেকট্রন পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালে শক্তির মান হচ্ছে 5 এবং 4p অরবিটালেও শক্তির মান হচ্ছে 5। যেহেতু এখানে শক্তির মান সমান, তাই যার প্রধান শক্তি স্তর কম সে আগে ইলেকট্রন পাবে। এখানে একটি চিত্র দেওয়া আছে, মানে কিভাবে আমরা এই শক্তির ক্রমগুলো মনে রাখতে পারি। এখানে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। তা এভাবে আমরা সাজিয়ে নিব। তারপর এই আড়াআড়ি ভাবে আমরা
তীর চিহ্ন দিব। তাই প্রথম হইতেছে 1s, আমরা এখানে 1s লিখলাম, তারপর হইতেছে 2s, তারপর হইতেছে 2p, 3s লিখা আছে, তারপর হইতেছে 3p, 4s, 3p, 4s, তারপরে 3d, 4p, 5s এগুলো দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে এই চার্টটি শিখতে পারি। এখানে উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন এবং ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। এখানে এই নীতি অনুসারে আমরা নিম্নে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখানে হচ্ছে পটাশিয়াম 19, তাই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, পরিতেছে 3d6, 4s1। তারপরে এখানে ক্যালসিয়ামের হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তারপরে স্ক্যান্ডিয়ামের তো এভাবেই, তো এখানে 4s, এখানে 3d এবং 4s আছে, তাই যেহেতু এখানে 4s এর শক্তির মান কম, তাই সে আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে, তাহলে এখানে 2 হবে আর এখানে 1 হবে। তারপরে যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করবে। 19 ও 20তম ইলেকট্রন অরবিটাল পূর্ণ করে পরবর্তী উচ্চ শক্তি স্তর সম্পূর্ণ অরবিটাল 3d সর্বশেষ বা 19তম ইলেকট্রনটি প্রবেশ করবে। তো এখানে একটি মৌল দেওয়া আছে আয়রন। আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে এখানে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2, 2p6 এবং তৃতীয় শক্তি স্তর 3s2, 3p6, 3d। এখানে 3d এবং 4s, এখানে শক্তির মান হচ্ছে, এখানে 4s আর 3d অরবিটাল রয়েছে, এখানে 4s অরবিটালের শক্তির মান হচ্ছে কম এবং 3d অরবিটালের শক্তির মান বেশি, তাই যার শক্তির মান কম সে আগে ইলেকট্রন পাবে, তাই এই জন্য এখানে 2 হয়েছে, তারপর 6টি ইলেকট্রন 3dতে আসছে। তো এভাবে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে হইতেছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। এখানে উপশক্তি স্তর পি এবং ডি অরবিটাল অর্ধেক পূর্ণ যদি হয় তাহলে p3 এবং যদি আংশিক পূর্ণ হয় তাহলে d5, বা পূর্ণ সুস্থিতি হলে পূর্ণ হলে p6 এবং d10 হলে সে ইলেকট্রন বিন্যাস সুস্থিতি হয়। তাই ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে, এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 3d এবং 4s। এখানে নিয়ম অনুসারে এখানে 2 হওয়ার কথা, এখানে 4 হওয়ার কথা, কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। তো এই ব্যতিক্রম ঘটে এখানে 3d আছে, 3d অর্ধ স্থিতিশীল হওয়ার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d 4s 4s থেকে একটি ইলেকট্রন 3d অরবিটাল নিয়ে নেয় বা 3d অরবিটালে চলে আসে। একটি ইলেকট্রন চলে আসলে তখন এখানে 3d 5 এবং 4s হয়, তখন
এটি হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, যা আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নামে জানি। তারপরে হচ্ছে কপারেরও ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়। কপারের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে 3d-তে 9 এবং 4s-এ 2টি ইলেকট্রন থাকে। এখানে 3d অরবিটাল পূর্ণ স্থিতিশীল করার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে নেয় বা চলে আসে। তারপরে আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করব। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। আমরা আইসোটোপের সংজ্ঞাটি শর্টকাটে মনে রাখতে পারি। আমরা আইসোটোপের শেষে প দেখতে পাচ্ছি। এই প দিয়ে আমরা জানি প্রোটন সংখ্যা। যে মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে। এদের মধ্য থেকে শুধু প্রকৃতিতে 3টি পাওয়া যায়, আর বাকিগুলো ল্যাবে প্রস্তুত করা হয়। তারপরে এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলটি আমাদের এমসিকিউতে আসে। এখানে হাইড্রোজেন 1 এবং পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা 1। তারপরে হচ্ছে 2 এবং 1, 3 এবং 1। এখানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন এবং নিউটন সংখ্যাও ভিন্ন। তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। এখানে আমরা যদি এক ভর বিশিষ্ট হাইড্রোজেন পাই তখন আমরা এটিকে প্রোটিয়াম বলতে পারি। প্রোটিয়াম বলতে পারি। তারপরে এটা আছে ডিউটেরিয়াম মানে দুইটি হলে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম যদি হয় তাহলে 3। এই সংকেত বা এই প্রতীকগুলো এমসিকিউতে আসে, খুব ভালো করে শিখতে হবে। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা জানি আমরা এখানে আপেক্ষিক পারমাণবিক ভর শেখার জন্য আমরা এই সূত্রটি মুখস্থ করব। মৌলের একটি পরমাণুর ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটির মান হচ্ছে ফিক্সড 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। তাই এই সূত্র দিয়ে আমরা একটি ম্যাথ করলে আমরা এটি বুঝতে পারবো পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা লাগে। তাহলে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর দেওয়া আছে। আমরা জানি এক মৌলের একটি পরমাণুর ভর উপরে থাকে এবং একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ নিচে থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বলছে বাইর করতে। তাহলে একটি পরমাণুর ভর আমরা উপরে লিখলাম এবং নিচে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। এটি ক্যালকুলেশন করার পর 27 গ্রাম আসে। কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। মানে এখানে গ্রাম গ্রাম কাটা, তাহলে আর কোনো একক থাকে না। তারপরে আইসোটোপের শতকরার হার থেকে কিভাবে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা লাগে তা আমরা শিখব। এখানে 3টি স্টেপের মাধ্যমে করা যায়। প্রথম স্টেপ হচ্ছে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। আমরা যে গুণফলগুলো পাবো ওইগুলোকে আমরা যোগ করব। প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে।
তো এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এটি সমাধান করার চেষ্টা করি। এখানে 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 এ এর দুইটি আইসোটোপ রয়েছে। এখানে এ এর দুইটি আইসোটোপ রয়েছে। একটি আইসোটোপের ভর পি। একটি আইসোটোপের ভর পি আমরা এইভাবে লিখতে পারি এ পি। তারপরে অপর আইসোটোপের ভর হচ্ছে কিউ, আমরা এ কিউ লিখতে পারি। প্রাপ্ত ওই আইসোটোপের শতকরার পরিমাণ যদি n হয় আর উপরের প্রথমটি শতকরার পরিমাণ হচ্ছে কিউ, তাহলে এখানে 1 নম্বর শর্তের ভিতরে বলছে বা 1 নম্বর ধাপের ভিতরে বলছে প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর, এখানে প্রথমটার আইসোটোপের ভর হচ্ছে পি ফরাইতেছে এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের ভর আইসোটোপের শতকরার পরিমাণের গুণ। তাহলে এখানে পি এর জন্য হচ্ছে এম, তাহলে আমরা এখানে এম গুণ করব, ফরাইতেছে প্লাস, পরে কিউ ইন্টু এখানে দেওয়া আছে এন, পরে হচ্ছে নিচে 100। তাই এটি দিয়ে আমরা কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। তাই একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি আমরা যদি দেখি, প্রকৃতিতে ক্লোরিন দুইটি আইসোটোপ হচ্ছে ভর সংখ্যা 35 এবং 37। তাই প্রকৃতিতে শতকরার পরিমাণ দেওয়া আছে 35-এর জন্য দেওয়া আছে 75 এবং 37-এর জন্য দেওয়া আছে 25%। তা এখন ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি নির্ণয় করি, তাহলে এখানে 35 আর 75, 35 এবং 75 গুণ করা লাগবে, তারপরে প্লাস 37 এবং 25 গুণ করব, পড়াইতেছে বাই 100 সূত্র অনুযায়ী। এখানে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। পরবর্তী উদাহরণ হচ্ছে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে 63 এবং 65। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি এত দেওয়া থাকে, তাহলে বলছে এখানে প্রকৃতি থেকে প্রাপ্ত শতকরার পরিমাণ বলছে নির্ণয় করতে। তাই ধরা যাক আমরা এটি এইভাবে শিখব, এই 63 কপারের ভর সংখ্যা যদি 63 হয়, কপারের শতকরা পরিমাণ হচ্ছে x%, এবং যদি 65 হয় তাহলে কপারের পরিমাণ হবে, যদি x% হয় আমরা জানি মোট 100% থাকে, 100% থেকে x এর মান বাদ দেওয়া লাগবে। তাই কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে, আমরা জানি ভর সংখ্যা এবং শতকরার পরিমাণ গুণ করা লাগে। এখানে যে আমরা গুণ করলাম প্লাস, তারপরে শতকরার পরিমাণ এবং ভর সংখ্যাও আবার গুণ করলাম, পড়িতেছে প্লাস 100। এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে 63.5। এখানে আমরা x এর মান নির্ণয় করব। এখানে আমরা ক্যালকুলেশন করার পর দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে 75%। তারপর এই 75 যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা ভর সংখ্যা 65-র জন্য আমরা কপারের শতকরার পরিমাণ পাচ্ছি 25%। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক গড় পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক গড় পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যোগ
করলে প্রাপ্ত ফলাফলই হলো ওই ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। আমরা এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, এর সাথে পরমাণুর সংখ্যা আছে 2, তো এটি ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসে 2। হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। আমরা এখানে সালফিউরিক অ্যাসিড দেখতে পাচ্ছি। আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি 1 এবং পরমাণুর সংখ্যা আছে 2, তারপরে প্লাস সালফারের 32 ফরাইতেছে ইন্টু এখানে পরমাণুর সংখ্যা আছে 1টি, এই জন্য 1 হইছে, পরে প্লাস অক্সিজেনের 16 ইন্টু 4, এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 4, তো এটি যোগ করার পর অ্যান্সার আসে 98। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এখন তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে আলোচনা করব। কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে ভেঙে আলফা, বিটা, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এখন পর্যন্ত 3000 সংখ্যক থেকে বেশি আইসোটোপ সম্বন্ধে জানা গেছে। এদের মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া গেছে, কিছু গবেষণাগারে পাওয়া গেছে, তা নিয়ে এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এই পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 কে শরীরের ভেতরে প্রবেশ করানো হয়, যা ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। এই আইসোটোপ যখন শরীরে নির্দিষ্ট স্থানে জমা হয়, তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে। খুব ইম্পর্টেন্ট। তখন বাহির থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানে ছবি তোলা সম্ভব। এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। তাই সামান্য সময়ে এর তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায়, তাই এটি অনেক নিরাপদ। এখন রোগ নিরাময়ে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131 আয়োডিন সমৃদ্ধ দ্রবণ রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131 আয়োডিন সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয়। টেকনিশিয়াম থেকে গামা রশ্মি এবং আয়োডিন থেকে বিটা রশ্মি নির্গত হয়। থাইরয়েড ক্যান্সারের কোষগুলো ধ্বংস করে। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট, ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ কোবাল্ট 60 ব্যবহার করা হয়। কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে। রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফেট 32 ব্যবহার করা হয়। তারপরে কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। তা আমরা কৃষিক্ষেত্রে কিভাবে আইসোটোপ ব্যবহার করতে পারি এবং ফসলের পুষ্টি, তারপরে ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে, তো এগুলো তোমরা রিডিং পড়ে নিবা।
পরে ফসলের মন উন্নয়নে কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। পরে বিদ্যুৎ উৎপাদনে কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে ফিশন বিক্রিয়া ঘটলে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। তো এই নিয়ে আলোচনা করছে বাংলাদেশ পাবনা জেলায় রূপপুর বাংলাদেশ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যায়। তারপরে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকারে আসে, সে কথা সত্যি, কিন্তু এটি আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তো এটি নিয়ে আলোচনা করছে, এটি দেখতে পারো সবাই। আমরা জানি তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা, আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, তা কোষের জিনগত পরিবর্তন ঘটাতে পারে। ফলাফল হিসাবে ক্যান্সারের মতো রোগ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছিল। তার জন্য কয়েক লক্ষ 1986 সালে রাশিয়ান চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে অনেক প্রাণ হারিয়েছে এবং ওই এলাকায় পরিবেশ দূষণ ঘটেছে। আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। এখানে বহু নির্বাচনী প্রশ্ন। জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা হচ্ছে 111, ভর সংখ্যা হচ্ছে 252। কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায়? তা আমরা এখানে জেড লিখলাম। আমরা জানি উপরে বসে ভর সংখ্যা, তাহলে 252, আর এই পাশে নিচে বসে প্রোটন সংখ্যা। এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে 111, তাই এটির অ্যান্সার হবে গ। তারপরে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত তা বলছে নির্ণয় করতে। তাই এখন আমরা এটির সূত্র জানি। এখানে 146 ইন্টু প্রকৃতিতে শতকরার পরিমাণ 25 প্লাস তারপরে 154 ইন্টু 75 নিচে হবে 100। এটি ক্যালকুলেশন করার পর যা অ্যান্সার আসে তাই উত্তর। কিন্তু এখন আমার হাতে ক্যালকুলেটর নাই, এই জন্য আমি এটি করতে পারছি না, তোমরা করে নিও। একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর এত হয়, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল উপরে বসে একটি পরমাণুর ভর। উপরে একটি পরমাণুর ভর দেওয়া আছে 4.4482 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 23, আর নিচে হবে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার 24 গ্রাম। তাই এটির অ্যান্সার হবে 27। তারপরে এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 27 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 13। সংকেতটিতে মৌলের প্রোটন সংখ্যা 13, এটি অ্যান্সার ঠিক আছে। ভর সংখ্যা 27, এটিও ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 10, এটি ভুল। আমরা জানি কোনো মৌলের প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যা। তো এখানে অ্যান্সার হবে 1, 2।
পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 19। এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? আমরা জানি উপশক্তি স্তরের সূত্র হচ্ছে L=n-1। এখানে আমরা জানি n হচ্ছে 4, তাই 4 - 1 = 3। এখানে উপশক্তি স্তর হচ্ছে 3টি। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? আমরা ইলেকট্রন বিন্যাস হচ্ছে গ নাম্বার।